আজ আদিবাসী কুর্মী সমাজের পক্ষ থেকে আমি একটা বিশেষ কারণে লাইভে আসতে বাধ্য হচ্ছি। তো আপনারা জানেন আদিবাসী কুর্মী সমাজ প্রায় 86 সাল থেকে 1986 সালের পরবর্তীকাল থেকেই ওই ঝুঁঝকা আন্দোলনের পর থেকে আন্দোলন করে আসছে যে কুর্মী জাতিকে আদিবাসী তালিকার অন্তর্ভুক্ত করতে হবে। তো এই সামাজিক সংগঠনের বিভিন্ন সময় বিভিন্ন রকম নাম শুরু হয়েছে এবং নেতৃত্ব অদল বদল ঘটেছে। আপনারা জানেন যে 2006 সাল পর্যন্ত আদিবাসী কুর্মী সমাজ নাম নিয়েই এই কুর্মী আন্দোলন সংগঠিত হয়েছে, কিন্তু 2006 সালের পরবর্তীকালে পরবর্তীকাল থেকে নামকরণটা পরিবর্তন হয়েছিল। মাঝখানে পূর্বাঞ্চল আদিবাসী কুর্মী সমাজ নাম নিয়ে এই সমাজ সংগঠনটা চলতে থাকে, কিন্তু ডুড়কু মহা সম্মেলনের পরে অর্থাৎ 16 সালের পর থেকে একটা অংশ পুনরায় আদিবাসী কুর্মী সমাজ এবং অন্য অংশ পূর্বাঞ্চল কুর্মী সমাজ, পরবর্তীকালে নেগাচারী কুর্মী সমাজ পশ্চিমবঙ্গ কুর্মী সেনা, এরকম বিভিন্ন নাম নিয়ে কুর্মী আন্দোলন চলে, আপনারা সেটা জানেন। কিন্তু সরকার বিরোধী যত যা কর্মসূচি নেওয়া হয়েছে, যেগুলা সংঘাতেই বলা চলে, দহর চেকা, রেল টেকা, যেগুলো ফার্দার কমেন্ড অ্যান্ড জাস্টিফিকেশনের দাবিতে করা হয়েছে, সেগুলা মূলত আদিবাসী কুর্মী সমাজেই করেছে এবং মাঝখানে কিছু কিছু সংগঠন সমর্থন দিয়েছে, কেউ সরাসরি অংশগ্রহণ করেছে, কিন্তু কেউ সেরকম ভাবে অংশগ্রহণ করে না, আপনারা দেখেছেন। কিন্তু আমাদের খেমাশুলি, কুস্টাড, এই যে পয়েন্টের উপরে রেল টেকা হয়েছিল, মূলত আদিবাসী কুর্মী সমাজ তার গ্রাম স্তর থেকে, বুথ স্তর থেকে জনগণ নিয়ে গেলেও অন্যান্য সংগঠন সেভাবে উপস্থিত হয়নি, কিন্তু মঞ্চে তারা উপস্থিত হয়েছিলেন। তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। এছাড়াও আপনারা জানেন যে দিল্লি দুটা ট্রেন বুক করে আমরা গেছি। তো আশার আলো আমরা অনেক আগেই দেখিয়েছিলাম যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি আশ্বস্ত করেছিলেন এই কুর্মী আন্দোলনকারীদেরকে প্রথম পর্বে সমস্ত সংগঠনকে ডাকলেও পরবর্তীকালে শুধুমাত্র আদিবাসী কুর্মী সমাজ সংগঠনকেই তিনি নবান্নে ডাকেন এবং নবান্নে আলাপ আলোচনার পর আমরা বুঝতে পারি যে এই সরকার সম্পূর্ণরূপে আমাদেরকে ছল চাতুরির মাধ্যমের মধ্য দিয়ে এই কুর্মী আন্দোলনকে একটা ললিপপে পরিণত করেছে।
তাই আমরা বিভিন্ন সভা সমিতির মাধ্যমের মধ্য নিয়ে নো ভোট টু মমতা ব্যানার্জি, নো ভোট টু তৃণমূল, এই সিদ্ধান্তে উপনীত হইতে বাধ্য হই। কখন না আমাদের এই বিগত 6 সেপ্টেম্বর 2025 ঝাড়গ্রাম সভার পর থেকে। পরবর্তীকালে আপনারা জানেন যে 20 সেপ্টেম্বর রেল টেকাকে কেন্দ্র করে আমাদের একটা হাইকোর্টের রায়কে কেন্দ্র করে পুরুলিয়া এসপি সাহেব ভার্সেস আদিবাসী কুর্মী সমাজ একটা লড়াইয়ের সম্মুখীন হয়। পুলিশ প্রশাসন তাদের সর্বোচ্চ বল প্রয়োগ করে ট্রায়াল দেয় গ্রামগঞ্জে। আপনারা দেখেছেন যে অন্যান্য মানুষের মনোবলকে পুনরুদ্ধারের জন্য পুলিশের নেতৃত্বে ট্রায়াল দেওয়া হয়। কুর্মী জনজাতির মানুষদেরকে ভয় ভীতি প্রদর্শন করা হয়, কোন জায়গায় হুড়কা ভাঙা হয়, কোন জায়গায় ঘর থেকে তুলে নিয়ে যাওয়া হয় 18 তারিখ থেকেই। এবং 19 তারিখে মানুষকে এমন ভাবে অত্যাচার করা হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। আপনারা জানেন জিওদারু গ্রাম, সেখানে মানুষকে এতভাবে অতিষ্ঠ করা হয় যে তারা আমাদের আদিবাসী কুর্মী সমাজের যে ঘোষণা ছিল যে 20 তারিখ সকাল 6টা থেকে আমরা রেল অবরোধ ট্র্যাকে পৌঁছাবো, কিন্তু পুলিশের অত্যাচারটা এরকম ভাবে আসে যে ওরা অতিষ্ঠ হয়ে বাধ্য হয়েও 6টার পরেও অর্থাৎ প্রায় 2:30-3টার দিকে ফোনটা 2:30-3টার দিকে আমাকে ফোন করে বিরক্ত এই সময় করবেন নাই, কারণ আমি খুব মান অভিমান ক্ষোভ বিক্ষোভ নিয়ে আজকে লাইভ করছি। দয়া করে যারা আমাকে ভালোবাসেন, যারা আমাকে জানেন, আমার লাইভে দেখুন, কিন্তু দয়া করে এই মুহূর্তে ফোন করবেন না। আমি 2004 সাল থেকে কুর্মী আন্দোলনে নিজের অর্থ বিসর্জন দিয়ে নিজের পরিবারকে কি বলিব মানে ন্যূনতম সময়টুকু না দিয়ে আমি আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে জড়িত আছি। কারো বেনিফিটের জন্য কিন্তু কুর্মী আন্দোলন করিনি, মাইন্ড ইট। কাকুকে নেতা করার জন্য এই আন্দোলনের সাথে জড়িত নাই। আমি আগেও ঘোষণা করেছি, আপনারা যারা ফোনে ডিস্টার্ব করছেন, আমি আগেও ঘোষণা করেছি কুর্মী এসটি না হওয়া পর্যন্ত আমি কোন রাজনৈতিক দলের টিকিটে বা কোন নির্দলও প্রতিদ্বন্দ্বিতা করিব না, এটা আমার ঘোষণা করাই আছে। আর বর্তমানে যারা আদিবাসী কুর্মী সমাজের সমাজ সংগঠন করেন, তাদের সবার থেকে ইচ অ্যান্ড এভরি ম্যান, প্রত্যেকটা মানুষের থেকে আমি কিন্তু একদম প্রথম থেকে করি। বর্তমানে যারা করেন তাদের সবার থেকে আমার রাগ অভিমান ক্ষোভ আজ হয়েছে। আমার একটা শপথ ছিল যে যারা 51 জন জেলবন্দি আছে তারা যতদিন না মুক্ত হচ্ছে, এখন জেল কাস্টডির থেকে যতদিন না বের হচ্ছে ততদিন পর্যন্ত চুল দাড়ি কাটিব না, নিজে কোনো নতুন বস্ত্র পর্যন্ত পরিধান করি নাই, নিজের ঘরে কোনো উৎসবের রেওয়াজ তৈরি করি নেই। ওরা কালকে জেল থেকে মুক্ত হয়েছে, তারপর থেকে আমি নিজেকে এই জায়গায় নিয়ে আসতে সমর্থ হয়েছি। তো যাই হোক, আমি যে বিষয়টা ছিলাম সেটা আপনাদের সামনে বলতে চাইছি যে আমাদের আদিবাসী কুর্মী সমাজকে ভাঙিয়ে অনেক লোক নতুন নতুন সমাজ সংগঠন তৈরি করেছেন। যেমন
প্রথমে যদি আমি বলি যে রাজেশ বাবুকে বহিষ্কার করা হয় এবং রাজেশ বাবু নতুন সংগঠন করেন, অনুপ বাবুকে কোনো বহিষ্কার করা হয় নাই। অনুপ বাবু নিজের থেকে একটা সংগঠন তৈরি করেন, কোনো বহিষ্কার করা হয় না। রাজেশ বাবুকে সকজ করা হয়েছিল, কোনো বহিষ্কার করা হয় না, কিন্তু উনি নতুন সংগঠন উনি তৈরি করেছিলেন। তো যাই হোক, আমি যে বিষয়টাই ছিলাম যে যদি এই আদিবাসী কুর্মী সমাজ সংগঠনে কাকেও সবচেয়ে বেশি অপমানিত হইতে লাঞ্ছিত হইতে হয়েছে, তার নাম সঞ্জয় কুমার মাহাতো। অজিত প্রসাদ মাহাতো আমাদের নেতা, আজও আছেন, উনার নেতৃত্বে আমরা লড়াই চালাই যাব। কিন্তু অজিত প্রসাদ মাহাতোর সাথে আজ থেকে বিগত 5 বছর, আপনাদের কথাটা জানিয়ে রাখা উচিত আছে, 5 বছর আমার সাথে কোনো বাক্যলাপ নাই, কোনো নাই, নো ফোন। অজিত মাহাতোকে ফোন করলে আমার ফোন উনি তুলেন নাই পর্যন্ত, আপনাদের এটা মাথায় রাখা উচিত আছে। উনার সুপুত্র বিশ্বজিৎ মাহাতো, আপনি জানেন যে মমতা ব্যানার্জির সাথে মিটিং করার পর থেকে উনার সাথে ওর সাথে বিশ্বজিৎ অনেক জুনিয়র ভাই, কারণ অজিত মাহাতোকে আমি সেকেন্ড ফাদার বলতে যেটা বুঝাই সেটাই আমি মান্যতা দিয়ে আসিছি, তার কারণেই ওকে আমি ভাইয়েই বলি। অজিত বাবু যদিও বলেছিলেন যে দাদা বলিবে, কিন্তু আমি না, বার্ধক্য বয়সজনিত কারণে আমি ওনাকে সবদিন বাবুই বলে আসি, বিশ্বজিৎকে সেই হিসাবে ভাইয়েই বলছি। ওর সাথে কোনোদিন আমার কোনো বাক্যলাপ হয় নাই মমতা ব্যানার্জির মিটিং এর পর থেকে। অজিত বাবু যেদিন রাত 2টার সময় অ্যারেস্ট হন এই রেল টেকাকে কেন্দ্র করে, রাত 2টার সময়, সেদিন প্রথম ফোনটা সমস্ত নেতৃত্ব ফোন বন্ধ করেছিল, আপনাদের মাথায় রাখতে হবে। আত্মগোপন করেছিল সমস্ত নেতৃত্ব। আজ হয়তো অনেক কিছু হবে, অনেক চোখের জলও বের হইতে পারে। সমস্ত নেতৃত্ব, কোনো কথা বলবি, সমস্ত নেতৃত্ব কিন্তু ফোন অফ করে রেখেছিল। আমার কাকা, বীরা কাকাই যে আসি গেছে, ইও ফোন অফ করেছিল, কিন্তু সঞ্জয় মাহাতো ফোন অফ করেছিল। কিন্তু আমি ফোন অফ করি নাই, কারণ রাত 2টার সময় অজিত মাহাতোকে অ্যারেস্ট করার পর বিশ্বজিৎ মাহাতো প্রথম ফোনটা করে আমাকে জানায় যে দাদা এরকম বাবা অ্যারেস্ট হয়ে গেছে, খেতিবাদে যাচ্ছিল, কোন একজন বলে দেওয়ার কারণে, অজিত বাবুর নাম্বারটা বলে দিয়েছিল এসপি অফিসে থাকিয়ে, সেই কারণে অ্যারেস্ট হয়েছিল অজিত বাবু। অনেকেই বলেছে যে নেতারা কেউ জেল খাটিল না, জেল খাটালে সত্যি কোন নেতা জেল খাটে না, আমিও খাটিনি। 3 দিন 4 দিন ধরে জেল বন্দি আছি, কিন্তু জেল হয় না আমাদের, জেল খাটেছে সাধারণ মানুষ, এইটাই আমার আক্ষেপ। নেতাদের ফোন অফ, কারো উস্কা নিয়ে আমাদের ওই জিও দারু গ্রাম, যেখানে অত্যাচারিত মানুষজন বাধ্য হয়েছিল যেতে, পুলিশের এত টর্চার, এসপি সাহেব যেভাবে নির্দেশ দিয়েছিলেন, জানি না কার নির্দেশে হাইকোর্টের রায়কে মান্যতা দিলেও এসপি সাহেব এটা ভুল করেছিলেন। একটা জাতির মানুষকে এইভাবে অত্যাচারিত করে তার আধার কার্ড, ভোটার কার্ড দেখে দেখে যেভাবে অত্যাচার নামায় আনা হয়েছিল জিওদারু গ্রামে, যার ফলে যাতে বাধ্য হয়েছিল কুর্মীরা রাগে, অভিমানে, ক্ষোভে। তাই সেই ভাইরা 51 জন অ্যারেস্ট ছিলেন। আমি প্রথম কাকা একটু জলেনি খাওয়া, আমি প্রথম এসপি সাহেবকে ফোন করেছিলাম যে স্যার আপনি মিনিমাম মালা মাহাতোর পরীক্ষার ব্যবস্থা করুন। একজন ছাত্রী যার পরীক্ষাটার ব্যবস্থা আপনাকে করতে হবে। উনি কথা দিয়েছিলেন যে ভাই যদি নির্দোষ হয়
তাইলে ওকে আমি বিলকুল খালাস করে দেব আর ব্যবস্থা আমি করব, অন্যথায় আমি পরীক্ষার ব্যবস্থা ওর করব। এটা উনি আমাকে কথা দিয়েছিলেন, এসপি সাহেব, মাননীয় এসপি সাহেব। জানি নাই আইনে উনারা পারেন কিনা। কালকে রায়ে আমি দেখিলাম যে কোর্ট পুলিশ প্রশাসনকে, এটা কি উচ্চারণটা ভৎসনালয় এটা করেছে। আমি রায়টার কপিটাও দেখিয়েছি। পরবর্তীকালে রায় সংশোধন হয় কিনা আমি জানি না, এইসব আমার অভিজ্ঞতা নাই। কেস কাছারি আদালত এ নিয়ে আমার কোনো অভিজ্ঞতা নাই। কিন্তু জিওদারু গ্রামে ওই আমাদের জয়রাম কুমার মাহাতো জুনিয়র ভাই কিন্তু এমএলএ বটে, সম্মানীয় এমএলএ, কুর্মী আন্দোলনকে সমর্থন করেছিলেন। তার ফলে কুর্মী আন্দোলন ঝাড়খণ্ডে একটা অন্য মাত্রা পাইছিল, সেটা নিয়ে কোনো দ্বিধা নাই, দ্বন্দ্ব নাই। কিন্তু উনি জিওদারু গ্রামে যে নেতৃত্বের হাত ধরে এসেছে, আমি তো দেখলাম মেঘনাথ মাহাতো। কে হুইজ মেঘনাথ মাহাতো? এটা মানে মাইন্ড ইট, এটা একদম আপনাদের জানা দরকার আছে। শান্তিরাম মাহাতোর সুযোগ্য, ওটাকে ভাইপোকে কি বলে ভালো ভাষায়, ভাতিজা কি এরকম একটা শব্দ আছে। আমার অত ভালো বাংলার জ্ঞান নেই, আমি সায়েন্সের ছাত্র। আজ আপনারা দেখলেন একজন আমার বন্ধু যে ফ্রান্সে থাকে, সেই বন্ধু আপনাদেরকে আজকে হয়তো সেই বন্ধুর একটা সাক্ষাৎকার আমি তুলে ধরলাম নাই। সেই বন্ধু যে ফিজিক্স নিয়ে আজ ফটনকোনা সায়েন্টিস্ট, সেই ফিজিক্সটা ওকে আমি পড়াইছি। ও মানে সরাসরি সাক্ষাৎকারে বলেওছে, আজকেও বলেছে, কিন্তু আমি একটা বাধ্যবাধকতার কারণে ওটা দিতে পারলাম না। আর ও আমাকে ইংলিশ পড়াইছে। তাহলে সেই ফিজিক্সের ফটনকোনা নিয়ে ও আজ বিশ্বের মানে কি বলবো প্রতিষ্ঠিত সায়েন্টিস্ট। পবিত্র দাস, শিলদাই বাড়ি, ফ্রান্সে থাকে, ঠিক আছে। তো তাকে আমি ফিজিক্স পড়াইছি। সেই জন্য আমি মানে বিজ্ঞান মনস্ক লোক, আমি ওই সব হজবজ অত বুঝিনি। আমি জয়গুরাম বলি, কিন্তু ঠাকুর দেবতা, দেব দেবী এইসব আমি ওগুলো বুঝিয়েই নেই। আমি ছোট থেকে আমার আঙ্গুলে কোনো আংটি দেখাতে পারবেন নাই, কমর দড়ি দেখাতে পারবেন নাই, গলায় কোনো পাঘা দেখাতে পারবেন নাই, কোমরে কোনো পাঘা দেখাতে পারবেন নাই। এইরকম এই যে দোকান আছে আমার, কোনো ধূপ ধুনা কোথাও কোনোদিন দিই নেই। এইরকম আমি একটা মানুষ। কিন্তু সেইখানে জয়রাম মাহাতো ক্লিন চিট দিচ্ছে কাকে? পুলিশকে ক্লিন চিট দিচ্ছে যে পুলিশের সহযোগিতায় জামিন পাবে। কবে না এই গতকাল যেটা জামিন পাইলে। আরে ভাই, তাইলে আমার ছাগুলা কি হাঁটি জেলে ঢুকে গেল? বিচারপতি গুলো কি ডাইরেক্ট ঘর থেকে তুলে আনলো? আমার যে জিওদারু গ্রামের 51 জন কিছু আন্দোলনকারী আছে, কিছু সাধারণ 12 ভাজা বিক্রিয়া লোক আছে, কিছু মোটরসাইকেল মেকানিক আছে, কেউ ওষুধ কিনতে আছে, যে কেউ ঝুমুর গান গায়। ওই মালা মাহাতো মেয়েটা লাইভ করেছিল, ও পাথর ছুঁড়েছিল, ছুঁড়ে নাই তো। তাহলে পুলিশ মামলা দিল, পুলিশই মামলা দিল, আর পুলিশকে ক্লিন চিট। কোর্ট তো মামলা দেয়নি, কোর্ট তো ডাইরেক্ট ঢুকায় নাই। মমতা ব্যানার্জি তো এসে এই আমার এটা একটা আমি জানিনি। এই দেখি লাইট আনবি রে কাকা। আরে ওয়াইফাইটা অফ করিস না রে বিশ্বজিৎ। তাইলে এই যে পরিস্থিতি তৈরি করলো, মানে এটাকে নিশ্চয় মমতা ব্যানার্জি কলকাতার থেকে করতে হবে। তাইলে কার নির্দেশ? এখন তাইলে পুলিশ প্রশাসন কার আন্ডারে? এসপি সাহেব। তাহলে এসপি সাহেব এত ট্রায়াল দেওয়ার পরেও 2 মিনিট 5 মিনিট রেল টিকেছে মানুষ। ব্যর্থতাকার
এসপি সাহেবের, এটা আপনাকে স্যার স্বীকার করতেই হবে। 1 মিনিটের জন্য হলেও যদি রেল টেকা হয় সেটার দায় আপনার। অন্যদিকে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর প্রত্যেক মিনিটে মিনিটে আমাকে যদি 1 মিনিট এসপি সাহেব না দেখতে পাইছেন আমাদের বাঁকুড়া, আইসি সাহেব রায়পুর, তো সঙ্গে সঙ্গে ফোন করেছেন যে ভাই কোথায় আছো, তুমি আসো। অফিস থেকে আমাদের অফিসে আমরা একসঙ্গে ছিলাম, আইপিএস অফিসার 4 জন দিয়ে আমাকে অ্যারেস্ট করা হয়েছে। আমি নদীয়ে পায়খানা গেছিলাম, সেখান থেকে অ্যারেস্ট করা হয়েছে। তো আমার বক্তব্য হচ্ছে এই ব্যর্থতার দায়টা কিন্তু, হ্যাঁ মোবাইল নিয়ে যাবে, যাই হোক। তো আমি বলছি যে প্রত্যেক মুহূর্তে মিটিং হয়েছে, এইখানে ব্যর্থতার বা সফলতা অজিত মাহাতো ব্যর্থ কি এসপি সাহেব এতদিন ধরে 34 দিন ধরে জেল খাটানো হইলে, এটা আপনারা জানেন। আপনারা বলছেন যে পূজা মরশুমে অবরোধ করা অনুচিত, পূজা মরশুমে অবরোধ করা অনুচিত বলছেন, অথচ পূজার সময় বেআইনি ভাবে আপনারা অ্যারেস্ট করছেন। যাই হোক, তো আমি যেটাই বলছিলাম যে এই ব্যর্থতার দায়টা নিতে হবে। তো এতগুলা লোককে, যে নির্দোষ লোক, পুলিশের 18 তারিখে কেউ নিশ্চয়ই মাথা ফাটায় না, কিন্তু 18 তারিখে একটা এফআইআর হয়েছে। কে কার মাথা ফাটাইছিল? পাথর ছুঁড়ছে। তাহলে এই যে পাথরটা ছুঁড়ছে, এইটার জন্য আমাদের লোকও আহত হয়েছে। কি ছিল? পুলিশের কর্তব্য ছিল। আমি এইরকম একটা ঘটনার 2017 সালে সটডিহা মানিকপাড়ায় একটা রেল অবরোধ হয়েছিল। সেখানে একজন পুলিশ আধিকারিক, আপনারা জানেন, উনার চোখের এই পোর্শনটা আঘাত হয়েছিল। তৎকালীন এসপি ম্যাডাম মাননীয়া ভারতী ঘোষ, তিনি বলেছিলেন যে কুর্মী আন্দোলনের দ্বারা আমার পুলিশ আধিকারিক কোনো আহত হন না। সেখানে কিন্তু এসডিপিও সাহেব আহত হয়েছিলেন, যে কোনো আমার পুলিশ আধিকারিক আহত হন নাই, তাদের আন্দোলনে অনুপ্রবেশ করে দুষ্কৃতির দ্বারা আমার পুলিশ আধিকারিক আহত হয়েছিলেন। সেই কারণে ক্লিন চিট দেওয়া হয়েছিল কুর্মী আন্দোলনকে। কোন কুর্মী নেতৃত্ব সেদিন জেল খাটেন নাই, বা মামলা হয় নাই, বা অ্যারেস্ট হয় নাই। তো সেই সহানুভূতিটা পুরুলিয়া এসপি সাহেব দেখাইতে পারতেন, যার ফলে 51 জন কিন্তু জেলে ঢুকতো না। তাহলে আমরা কি দেখিলাম? এর থেকে প্রমাণ হইল যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার এই কুর্মিয়ালি আন্দোলনে কোনো সহানুভূতি আর নাই। এই সহানুভূতিটা দেখানো উচিত ছিল, কিন্তু সহানুভূতি দেখায়নি। মানে আমরাকে বাধ্য হচ্ছে কি করতে হবে? নো ভোট টু মমতা ব্যানার্জি, টিএমসি গভর্নমেন্ট। এইরকম যখন পরিস্থিতি, তখন পশ্চিমবঙ্গে রাজনৈতিক খেল শুরু হলো। কুর্মী আন্দোলনকে, মানে কুর্মীর যে দাবি, সেই দাবিটাকে ফুলফিল করা, কমেন্ট এন্ড জাস্টিফিকেশন পাঠানো, এই কমেন্ট এন্ড জাস্টিফিকেশন পাঠানোর পরিবর্তে রাজনৈতিক চক্রান্ত শুরু হলো। কি শুরু হলো না, এইখানে সুদেশ মাহাতোর অনুপ্রবেশ নিষিদ্ধ করা হলো এবং জয়রাম মাহাতোকে নিয়ে আসা হলো। কারণ এই কুর্মী আন্দোলনে জয়রাম মাহাতো একটা ফেস বটে, কুর্মীদের মুখ বটে। এই মুখকে সামনে নিয়ে আসা হলো, যাতে কি এই কুর্মীর যে দাবির সপক্ষে নো ভোট টু তৃণমূল বা নো ভোট টু মমতা ব্যানার্জি, এইটাকে যদি ঠিক করতে হয়, কারণ পুরুলিয়ায় হচ্ছে 9-0 পজিশন হবে কুর্মীরা যদি তৃণমূলের কাছ থেকে হাত সরাইলে। তাহলে কি করতে হবে না, তৃণমূলের পক্ষে যদি একটাও এমএলএ জিতাইতে হয়, তাহলে জয়রাম মাহাতোকে আনতে হবে। কারণ জয়রাম মাহাতোর যে ক্রেজ তৈরি হয়েছে কুর্মী জনমানসে, সেইটার ফলে কিছু ভোট
যদি কাটানো যায় জয়রাম মাহাতোকে দিয়ে, তাহলে ওই 9-0 পরিবর্তে 2-1টা সিট হয়তো পাওয়া যেতে পারে। জয়রাম মাহাতোর অনুপ্রবেশ ঘটানো হয়েছে সরকারি মদতে, সরকারি সহযোগিতায়, সরকারি অর্থানুকূল্যে, সরকারের সাথে বসে এবং ঝাড়খণ্ডের বর্ডারে আলাদাভাবে মিটিং করে। এটা হচ্ছে মূল বিষয়। এই ফাঁদে পা দিল কে না, আমাদের নেতা অজিত প্রসাদ মাহাতো। এই একই ফাঁদে যেটা চাইল কি সরকার, জয়রাম মাহাতোকে প্রতিষ্ঠা দিলে যদি কিছুটা কুর্মী উল্টা দিকে ভোট যায়, তাহলে 2-1টা এমএলএ সিট হয়তো জিততে পারে। অজিত প্রসাদ মাহাতো আমাদের নেতা, তিনি বুঝতে পারলেন নাই এবং সেই ফাঁদে পা দিলেন। কোথায় না, টুডি বোর্ড যাই হোক, একটা কি বলে ওইটা পরব উপলক্ষে জয়রাম মাহাতোকে নিয়ে আসা, ওটা একটা সরকারি চাল। কারণ ওই যে বললাম, ওই মানে ওই আমাদের জিওদারু গ্রামকে দেখানোর থেকে, মেঘদূত মাহাতোর দেখানোর থেকে সমস্ত কর্মসূচিটা কিন্তু তৃণমূলের এবং প্রশাসনের একটা গোটা গেম। সেই গেম অনুসারে সেখানে জয়রাম মাহাতোকে আনানো হয়েছিল, সেইটাই পা দিল অজিত প্রসাদ মাহাতো। কেন সেইখানে যে মঞ্চে অজিত প্রসাদ মাহাতো, জয়রাম মাহাতো উপস্থিত হচ্ছে, সেই মঞ্চে কে থাকছে? রাজেশ মাহাতো। সেই মঞ্চে হচ্ছে অনুপ মাহাতো, যারা কি রাজেশ মাহাতো আগেই আদিবাসী কুর্মী সমাজ থেকে ভাঙে, যিনি কিন্তু কুর্মী সমাজ পশ্চিমবঙ্গ তৈরি করলেন। অনুপ মাহাতো কি করলেন? ওই একটা ভোটের টিকিট পাওয়াকে কেন্দ্র করে তিনি নেগাচারী কুর্মী সমাজ গঠন করলেন। তাদের হাত ধরে অজিত প্রসাদ মাহাতো সেখানে অনুপ্রবেশ করছে। তাকে বাদ দিয়ে যারা এই অনুপ মাহাতো, এই রাজেশ মাহাতোকে বাদ দিয়ে কুর্মী আন্দোলনকে সফল করেছে, সেই তরুণ মাহাতো, সেই তুহিন মাহাতো, জেল খাটিছে শশধর মাহাতো, তাদের সাথে কোনো পরামর্শ না করে উল্টা দিকে কি দেখেছি আমি, কাশীপুরে একটা মিটিংয়ে গেছি কুর্মী আন্দোলনের পরিপ্রেক্ষিতে, সেখানে আমাকে হুইপ জারি করা হলো যে তুমি পুরুলিয়া অনুপ্রবেশ করছো, পুরুলিয়া জেলা কমিটিকে বাদ দিয়ে। তাইলে এইখানে প্রবেশ করছে ঝাড়গ্রাম জেলা কমিটিকে বাদ দিয়ে। ঝাড়গ্রামের অজস্র প্রোগ্রাম করা হচ্ছে ঝাড়গ্রাম জেলা কমিটিকে বাদ দিয়ে। এটা কোন সাংগঠনিক নিয়ম? তাই আমরা ঠিক করেছি এই ভেগ ভালকি চলবে না, কোন ভেগ চলবে না। নিজের জীবন, নিজের যৌবন, নিজের অর্থনীতি সব উৎসর্গ করেছে এই কুর্মী আন্দোলনে, সব A to Z। আজ এই 24 থেকে 25 বছরের আন্দোলনে ঘরে খাইতে পায় না পায়, প্রত্যেক মুহূর্তে কুর্মী আন্দোলনকারীদের পাশে, কুর্মী আন্দোলনের পাশে। সপ্তাহে অজিত প্রসাদ মাহাতোর কাছে একটা মিটিং করি, পার মিটিং মিনিমাম 5,000 টাকা খরচ হয়। কে দেয় আমাদেরকে? কেউ তো দেয়নি। নিজেদের পকেট থেকে আমরা কোনো চাঁদা পাইনি, কোনো ভেজা পাইনি, কোনো কারখানা পাইনি, কোনো বালি খাদানের নাই, কোনো কি বলে গুলোকে সিমেন্ট কারখানার নাই, কোনো পাথর কারখানার নাই। আমরা আমাদের নিজেদের টাকায় আমরা আন্দোলন করি। আর এই আন্দোলনকে দীর্ঘদিন ধরে চালায় নিয়ে যাইয়ে রুজি রোজগার করার ব্যবস্থা করার, এর প্রতিবাদ চিরদিন আমি করেছি, করব। তাই আমি আরেকবার বলছি, এই প্রশাসন, এই সরকার যদি কমেন্ট এন্ড জাস্টিফিকেশন না পাঠায়, নিখুঁত এবং নির্ভুল যদি না পাঠায়, আমি কুর্মী জনসাধারণকে অনুরোধ করব, এই 25 বছরের আন্দোলন একদম বুক চিতায় আন্দোলন করেছি। এই 25 বছরের আন্দোলন এর অভিজ্ঞতা থেকে বলছি, কোন নেতা ভাববেন নাই, কোন মত ভাববেন নাই, কোন দল ভাববেন নাই। এই মমতা ব্যানার্জি 1994 সালে প্রথম কুর্মী জনজাতিকে স্বপ্ন দেখাইছিল
যে আদিবাসী তালিকায় আমি নিয়ে আসব। অরুণ জেটলির সাথে রায়পুরে মিটিং করে বলেছিল যে আমি নিয়ে আসব। 15 সালে মমতা ব্যানার্জি একদম সরাসরি বলছি, 15 সালে মমতা ব্যানার্জি একদম সদিচ্ছার কোনো ঘাটতি ছিল না। সিআরআই গঠন করেছিল 17 সালে, পাঠাইছিল ক্যাবিনেটে অনুমোদন করে, কিন্তু 18 সালের পর থেকে মমতা ব্যানার্জি কারো অঙ্গুলি হেলনে, কারো আঙ্গুল হলে, কারো কোনো ভয়ের কাছে মাথা নুয়ায় এই কমেন্ট এন্ড জাস্টিফিকেশন আটকে রেখেছে। কমেন্ট এন্ড জাস্টিফিকেশন মমতা ব্যানার্জি আজ যদি পাঠায়, আজ আমি বলে রাখছি আপনাদেরকে, সাধারণ কর্মী জনগণকে, হয়তো আমি থাকতেও পারি নাও পারি, বিভিন্ন কারণে জেলেও হইতে পারে, আমি এগুলো ভয় পাইনি। ঘরেও নাই থাকতে পারি, খুনেও হয়ে যেতে পারি, ওটাও আমি ভয় পাইনি। কিন্তু আমি দেখতে চাই কর্মীকে এসটি, আমার লাশের বিনিময়ে যদি এসটি হয় তাতেও আমার আপত্তি নাই। তো এই মমতা ব্যানার্জি আজ যদি পাঠান নির্ভুল কমেন্ট এন্ড জাস্টিফিকেশন, কি নির্ভুল? দুটো পয়েন্ট, যে পয়েন্ট দুটো আছে, একটা হচ্ছে জিওগ্রাফিক্যাল আইসোলেশন, আর একটা হচ্ছে আপনার সাইনেস অফ কন্টাক্ট। এটার মানে কিচ্ছু না যে কুর্মীরা যে এলাকায় বাস করে সেই এলাকায় লিস্টেড আদিবাসীরা বাস করে, এইটুকু শব্দ লিখতে হবে। আর কি লিখতে হবে? কুর্মীরা অন্যান্য জাতি ধর্ম বর্ণের মানুষের সাথে এখনো সামাজিক ভাবে বিয়া দান দেই নেই, এইটার নাম সাইনেস অফ কন্টাক্ট। কুর্মীদের আজ পর্যন্ত কোন মহিলা এমএলএ হয় নাই, মন্ত্রী হয় নাই, এইটাই সাইনেস অফ কন্টাক্ট। এইটুকু লিখে দিলে কুর্মী কাল থেকে লোকসভায় এসটির জন্য ফাইট হবে। মমতা ব্যানার্জির কাছ থেকে আমাদের সমস্ত শর্ত উঠে যাবে। এই শর্তে মমতা ব্যানার্জি যদি না আমাদেরকে এই শর্তটা পালন করে, তো আমাদের যত যা কর্মী দেশে দোষে যুথায় যান আছে, এখানে কোন সংগঠনের দরকার নেই। কে অজিত প্রসাদ মাহাতো, কে সঞ্জয় মাহাতো দেখার দরকার নাই। আপনারা যে লড়াই দিয়েছেন, যে জেল খাটিয়েছেন, সেইটাকে যদি মান্যতা দিতে হয়, তাহলে এই মমতা ব্যানার্জি সরকারকে হারাইতে হবে। যদি এই কমেন্ট জাস্টিফিকেশন না পাঠায়, আর যদি পাঠায় তো একে ওই 9-0 লয়, ওইটা পুরাটাই জিতানোর দায়িত্ব আমরা কে নিতে হবে, কারণ কেউ লিবে নাই। এই কুর্মী জাতির জন্য কেউ কিন্তু লড়াই করবে না। আজ যারা বিরোধ করছে, এই বিরোধিতায় নামানো হয়েছে। যারা এই যে সমিতি, কি আদিবাসী কল্যাণ সমিতি, এরা সবাই চাকরিজীবী এবং সিপিএম এর তৈরি করা এরা সংগঠক, কেউ বিভিন্ন জায়গার থেকে তৈরি হয়ে আসছে। এইগুলা হচ্ছে আমাদের আস্তে আস্তে লোকরা বুঝতে পারছে। মিলন মান্ডি, অজয় মুর্মু, ডক্টর রমেশ কিস্কু, এইরকম মানুষরা যখন বুঝতে পারছে যে কুর্মীকে এসটি না হইলে এই এলাকা বাঁচানো যাবে নাই, অযোধ্যা পাহাড় বাঁচানো যাবে নাই, ওখানে দেউচা বাঁচানো যাবে নাই, এইগুলাকে যদি বাঁচাতে হয় তাহলে কুর্মীকে এসটি করতে হবে। এবং ওই এসটি নেতাগুলা যেদিন বুঝতে পারবে যে সাধারণ ইন্দুতলা এসটিদের যদি ডেভেলপ করতে হয়, তাহলে কি হবে? ক্রিমি লেয়ার চালু করতে হবে, উপশ্রেণী বিভাজন করতে হবে। রাজস্থান সরকার যেটাকে মান্যতা দিয়েছে, এই যে সাধারণ এসটি সম্প্রদায়ের মানুষরা, এই সাধারণ এসটি সম্প্রদায়ের মানুষরা যেদিন বুঝবে যে কুর্মীদের জন্য লড়াইটা শুধু করে নাই, এই সাধারণ পিছিয়ে পড়া মানুষদের জন্য লড়াই করছে। আর যারা কুর্মীর বিরোধিতায় নেমেছে, তারা নিজেদের বংশ পরম্পরায় যাতে চাকরিটা সুনিশ্চিত হয় থাকে, তার জন্য তারা নামিয়েছে। এর বিরুদ্ধে যেদিন সাধারণ এসটিরা বুঝতে পারবে, এইটার অপেক্ষায় আমরা আছি। তাই সবাইকে আর দীর্ঘায়িত করব নাই, কারণ আমি বহু মান অভিমান ক্ষোভ নিয়ে আজকে এই বক্তব্যে আসিছি। আপনারা আপনাদের মতামত আমার সাথে মিলতে হবে এমন কোন বক্তব্য, এমন কোন মন্তব্য নাই। কিন্তু আপনারা যদি সত্যি কুর্মীকে ভালোবাসে থাকেন, সত্যি যদি এসটি হইতে চান, আর অন্যান্য এসটিদের যদি হক না মারতে চান, তাহলে আপনারা
সমবেতভাবে বলুন যে আমরা অন্যান্য এসটিদের অধিকার আমরা লিব নাই, আমরা কুর্মীরা যদি 1% থাকি 1%ই লিব, অন্যান্যদের সাথে আমাদের কোনো বিরোধ নাই। তাই সমবেতভাবে আগামী যে নির্বাচন, সেই নির্বাচনকে সঠিকভাবে কন্ট্রোল করবেন, কারণ এই রাজনীতি শেষ কথা বলে, এখানে সমাজনীতি বলে কিছু নাই, নিরপেক্ষতা বলে কিছু নাই, নির্দল বলে কিছু নাই। আমি 3টা কথা বলেছিলাম প্রত্যেকটা জায়গায় মিটিংয়ে, যদি আমাকে ভালোবাসেন যে আমাকে 3টা ভোট দেন, আমি অন্য কোনো কথা বলবো না। পঞ্চায়েতে আমার কথা শুনে কিছু কিছু মানুষ ভোট দিয়েছেন, 524টা মেম্বার তৈরি করেছেন, টুলি বড়ও তার মধ্যে অন্যতম। আজ আমি টুলি বড়ে ব্রাত্য হয়ে গেছি ওই লোকগুলার কাছে। আর লোকসভায় বলেছিলাম, আপনারা ভোট দিয়েছেন লোকসভায়, আর বিধানসভায় আপনাদের প্রত্যেকটা ডোরে ডোরে যাব, জোরহাত করে প্রার্থনা করব যে কুর্মীর এসটির পক্ষে আপনারা ভোট দেন। কাকে দিবেন সেটা আমরা, যদি আমাকে সম্ভবত হয়তো বহিষ্কার করবে অজিত প্রসাদ মাহাতো, তো আগামী 6 ফেব্রুয়ারি আমাদের যে মুরগুমা জড়ুয়াহি আছে, সেই জড়ুয়াহির সিদ্ধান্ত হবে কি, সেই সিদ্ধান্ত মোতাবেক আপনারা কাজ করবেন। আমাকে বহিষ্কার করুক, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু কুর্মী এসটি হোক, এই আবেদন, এই নিবেদন আপনাদের সকলকে রেখে গড় নমস্কার জোহার জানাই। আজকের এই যে সন্ধ্যাকালীন লাইভ শেষ করছি। তার আগে আর একটু সাংগঠনিক, শেষ করার আগে একটু সাংগঠনিক কথাটাও বলে রাখা দরকার আছে এই লাইভের উপরে। বিভিন্ন নেতৃত্বকে হুইপ দেওয়া হয়, বিভিন্ন জেলায় গেলে সেই জেলার অনুমতি নিতে হবে, কিন্তু দুর্ভাগ্য আমার সর্বোচ্চ নেতৃত্ব ঝাড়গ্রাম জেলায় গেলেও ঝাড়গ্রাম জেলার আমার নেতৃত্বকে কোনোদিন পুছে নাই। এই দুঃখে, এই ক্ষোভেই আজ লাইভটা করেছি। তাই সবাইকে গড় নমস্কার জোহার, ধন্যবাদ।